হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তিকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটা ক্লাস শুরু করতে চলেছি, সেটা হচ্ছে প্রেসি রাইটিং। প্রেসি রাইটিং তোমাদের অনেকের কাছেই খুব কঠিন বলে মনে হয়। তোমরা অনেকেই বলে বুঝতে পারি না কিভাবে প্রেসি রাইটিং করতে হয়, আমরা সেই টেকনিকগুলো জানি না। দেখো, তোমাদের প্রথমে বলে দিই, প্রেসি রাইটিং করা কিন্তু পার্টিকুলার কোনো টেকনিক নেই, কোনো রুলস নেই, কিছু মাত্র আমাদের ইনস্ট্রাকশন থাকে যেগুলোকে মেনটেন করতে হয়, বাস দ্যাটস ইট। তার বাইরে কিন্তু প্রেসের জন্য কোনো আলাদা করে রুলস কোথাও বলা নেই, ঠিক আছে? প্রেসি আসল মানে হচ্ছে তোমাকে কোনো একটা প্যাসেজ দেওয়া হবে, প্যাসেজটাকে তুমি শর্টে ছোট করে তুমি যা বুঝতে পেরেছো নিজের ভাষায় সেটা লিখবে। এটাই হচ্ছে প্রেসির মূল কথা। সেটা লিখতে গিয়ে বেশ কিছু ইনস্ট্রাকশনস আমাদেরকে দেখতে হয়, যেগুলো আমরা ইন ফিউচার পরে দেখছি ক্লাসে আস্তে আস্তে করে। কিন্তু আসল মানে হচ্ছে প্রেসির, সেটা হচ্ছে তোমাকে একটা সামারি রাইটিং লিখতে হয়। একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যারাগ্রাফ বা প্যাসেজটাকে তুমি পড়ে কি বুঝতে পারলে নিজের ভাষায় ছোট করে তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে প্রেসি। অ্যান্ড প্রেসি রাইটিং আমরা দেখেছি, যেটা ক্লাস 12-এর স্টুডেন্টদের প্রেসি রাইটিং আসে পরীক্ষাতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, এবং অন্যান্য বোর্ডের পরীক্ষাতেও কিন্তু স্কুলের পরীক্ষাতে প্রেসি রাইটিং আসে। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ডেসক্রিপটিভ ইংলিশেও কিন্তু প্রেসি রাইটিং খুব বড় একটা ভূমিকা পালন করে। সুতরাং আমি আশা করব প্রেসি রাইটিংয়ের এই ক্লাসটা তোমরা ফলো করলে, তোমরা দেখলে অবশ্যই তোমরা প্রেসি রাইটিং কীভাবে করতে হয়, কীভাবে অ্যাপ্রোচ করতে হয় প্রেসি রাইটিংকে, সেটা ভালো করে তোমরা বুঝতে পারবে। এবং অবভিয়াসলি বাড়িতে প্র্যাকটিস করলে কিন্তু এই জিনিসগুলো তোমাদের অনেক হেল্প করবে তোমাদের ফ্লুয়েন্সি নিয়ে আসা প্রেসি রাইটিংয়ে। তাহলে চলো শুরু করছি আজকের লেসন। প্রথমে আমরা দেখে নিই প্রেসি এই শব্দটা। আমরা দেখতে পাচ্ছি বানানটা একরকম PRECIS, কিন্তু এটা উচ্চারণ করছি প্রেসি হিসাবে। এবং প্রেসিটা কিন্তু এটা একটা ফ্রেঞ্চ শব্দ, যেটার মানে যদি আমরা বলবো সেটার মানে হচ্ছে সামারি। এটার মানে হচ্ছে সামারি। প্রেসি মানে সামারি। এটার বানানটা যাই থাক না কেন, এটা উচ্চারণটা কিন্তু প্রেসি হবে, ওকে? এবং এটার মানে হচ্ছে সামারি। এখন সামারি রাইটিং মানে সংক্ষেপে লেখা এবং প্রেসি, এই দুটোর মধ্যে একটা সামান্য একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে প্রেসি রাইটিংও তোমাকে কোনো একটা বিষয়কে ছোট করে লিখতে হয়, সামারিতেও তোমাকে কোনো বিষয়কে ছোট করে লিখতে হয়। কিন্তু সামারিতে কি করতে হয়, সামারিতে পুরো ব্যাপারটা তুমি ছোট করে লিখে দিলে, যা যা কথা আছে, যা যা এক্সাম্পলস দেওয়া আছে, উদাহরণ আছে, সব কিছু সুন্দর করে ছোট করে লিখলে, সংক্ষেপে লিখলে, প্রত্যেকটা ঘটনাকে টাচ করে লিখলে। কিন্তু প্রেসিতে কি হয়, প্রেসিতে তোমাকে সমস্ত ঘটনার বর্ণনা, বিবরণ, এই সমস্ত কিছু লেখার দরকার হয় না। প্রেসিতে তোমাকে বুঝতে হয় প্যাসেজটার মেন থিমটা কি, মেন আইডিয়াটা কি, মূল বিষয়টা কি, মেন সাবজেক্টটা কি, সেটা যদি তুমি বুঝতে পারো, সেটাকে নিয়েই তোমাকে নিজের ভাষায় এবার লিখতে হবে। সেখানে কোনো এক্সাম্পল দিতে হবে না, কোনো ভারী ভারী শব্দ লিখতে হবে না, প্রত্যেকটা লাইন তোমাকে সেখানে মেনশন করতে হবে না, তেমন কোনো কিছু নেই। সো সামারি অ্যান্ড প্রেসির একটা বেসিক পার্থক্য হচ্ছে, সামারিতে তোমাকে সব কিছু লিখতে হয় ছোট করে, জিস্ট হিসাবে, কিন্তু প্রেসিতে তোমাকে সব কিছু লেখার দরকার নেই। তোমার যে প্যাসেজ দেওয়া হবে, প্যাসেজের তার মেইন থিম, সেটাকে তুমি নিজের ভাষায় লিখবে। এটাই হচ্ছে প্রেসি অ্যান্ড সামারির মধ্যে বেসিক ডিফারেন্স। প্রেসি রাইটিং ইজ সামারাইজিং or giving the substance or the main idea of the passage in a brief and intelligible form. খুব সংক্ষেপে তোমাকে কিন্তু প্রেসিটা লিখতে হয়, খুব সংক্ষেপে অল্প কিছু ওয়ার্ডের মধ্যে তোমাকে প্রেসি রাইটিংটা কমপ্লিট করতে হবে। এবং সেখানে তুমি কি বুঝতে পেরেছো নিজের মতো করে তোমাকে লিখতে হবে। নিজের মতামত কিন্তু দেবে না, তুমি নিজের ভাষায় লিখবে। প্যাসেজে যেটা লেখা আছে, যেটা বুঝতে পারছো, সেটা তুমি নিজের ভাষায় লিখবে, কিন্তু তুমি পার্সোনাল ওপিনিয়ন কিন্তু দেবে না। বি কেয়ারফুল। তো ওখানে তোমার পার্সোনাল ওপিনিয়ন চাওয়া হয়নি, কিংবা প্যাসেজের বাইরে যেটা আছে সেটা তুমি লিখতে পারবে না। ওখানে প্যাসেজটা পড়ে তুমি যেটা বুঝবে সেটা তুমি নিজের ভাষায় লিখবে, ওকে? এখন প্যাসেজটা কি ধরনের প্যাসেজ দেয় তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার প্রেসের অ্যাপ্রোচটা নির্ভর করবে। আমরা ইউজুয়ালি 3 রকম প্যাসেজ দেখতে পাই পরীক্ষাতে। যেমন একটা ধরো ডেসক্রিপটিভ প্যাসেজ, মানে যে প্যাসেজগুলোতে কোনো জায়গা বা কোনো সিন বা কোনো অবজেক্টকে কি করে ডেসক্রাইব করা, তাই বর্ণনা দেওয়া হচ্ছে, ডেসক্রাইব করা হচ্ছে। আর একটা প্যাসেজ থাকে, সেটা হচ্ছে ন্যারেটিভ প্যাসেজ। ন্যারেটিভ প্যাসেজগুলো কি হয়, কোনো একটা ইভেন্টকে, কোনো একটা স্টোরিজকে ন্যারেট করে, বর্ণনা করে যাচ্ছে, কোনো একটা ঘটনাকে, কোনো একটা গল্পকে বর্ণনা করছে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট প্যাসেজ, যেটা একটু কঠিন হয়ে যায় আমাদের পরীক্ষা হলে বুঝতে বিষয়টা, সেটা হচ্ছে রিফ্লেক্টিভ প্যাসেজ। রিফ্লেক্টিভ প্যাসেজ মানে হচ্ছে তোমাকে নিজের চিন্তাভাবনা সেখানে ব্যক্ত করতে হচ্ছে, রিফ্লেকশন অন সাম আইডিয়াস, কিছু আমাদের আইডিয়া, তার উপরে কিছু আমরা দেখতে পাই প্যাসেজ থাকে, কিংবা কোনো একটা এক্সপিরিয়েন্স, কিংবা কোনো অ্যাবস্ট্রাক্ট
কোনো আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট কোনো জিনিস, যেমন ধরো ডেথ কিংবা কাইন্ডনেস কিংবা অনেস্টি, এই যে বিষয়গুলো অ্যাবস্ট্রাক্ট, যে বিষয়গুলো ইউজুয়ালি আমাদের বুঝতে একটু সময় লাগে কিংবা আমাদের ইন্টেলেক্টকে কাজে লাগাতে হয়, আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হয়, সেই বিষয়গুলোকে আমরা রিফ্লেকটিভ ন্যারেটিভ বলতে পারি, রিফ্লেকটিভ প্যাসেজ বলতে পারি। এবং সেই রিফ্লেকটিভ প্যাসেজ যখন থাকবে তখন কিন্তু তোমাদের প্রেসির অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। কারণ রিফ্লেকটিভ প্যাসেজের ইউজুয়ালি প্রথমেই তোমাকে তার থিমটা দিয়ে দেয় ফার্স্ট লাইনে কিংবা সেকেন্ড লাইনে, তুমি সেখান থেকেই বুঝতে পারো। তো সেই বিষয়টাকে, সেই আইডিয়াটাকে ডেভেলপ করলেই তুমি প্রেসিটা লিখতে পারবে। কিন্তু ডেসক্রিপটিভ বা ন্যারেটিভে কী হয়, তোমাকে পুরো প্যাসেজটা পড়ে তারপর সেখান থেকে বুঝতে হয় কী বিষয় লেখা হচ্ছে, কী বলতে চাওয়া হচ্ছে। বাট আমি বলবো রিফ্লেকটিভ প্যাসেজের প্রেসি লেখাটা আমাদের কাছে সবথেকে বেশি চ্যালেঞ্জিং হয়, কারণ এইখানে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস দেওয়া থাকে। বাট তোমরা যদি প্রপার প্র্যাকটিস করো তাহলে ডেফিনেটলি সেই ধরনের প্যাসেজ তোমরা খুব ইজিলি প্রেসি রাইটিং করতে পারবে। আর পরীক্ষাতে তোমরা দেখবে রিফ্লেকটিভ জিনিসগুলোই কিন্তু, রিফ্লেকটিভ আইডিয়াসগুলোই বেশিরভাগ থাকে প্যাসেজের মধ্যে। ওকে, এরপরে আমরা দেখব হাউ টু অ্যাপ্রোচ প্রেসি। প্রেসিকে আমরা অ্যাপ্রোচ করব কি করে, কিভাবে প্রেসি লিখবো, যে ইনস্ট্রাকশনগুলো আমরা ফলো করব, কি ফলো করব, কি ফলো করব না। সেরকমটা হচ্ছে প্রথমেই প্যাসেজটাকে খুব কেয়ারফুলি পড়তে হবে, খুব ভালো করে আমাদেরকে প্যাসেজটা পড়তে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি সাবজেক্ট ম্যাটার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি সেন্ট্রাল আইডিয়া অফ দি প্রেসি। প্রেসিতে যে মূল বিষয়টা নিয়ে কথা বলছে সেই বিষয়টা তোমাকে বোঝার চেষ্টা করতে হবে এবং তোমাকে বুঝতে হবে এটা ডেসক্রিপটিভ প্যাসেজ অর ন্যারেটিভ প্যাসেজ কিংবা রিফ্লেকটিভ প্যাসেজ। রিফ্লেকটিভ প্যাসেজ হলে অবভিয়াসলি, যেটা আমি আগে বললাম, তোমাকে মেন আইডিয়াটা সেটা কিন্তু বুঝতে হবে যে প্রেসিটা কিসের ওপর, কোন টপিকের ওপর লেখা হচ্ছে। ওকে, এরপরে তোমাকে বুঝতে হবে যে যদি কোথাও কোনো প্রিন্সিপাল ক্লজ থাকে, ধরো কমপ্লেক্স সেন্টেন্সেস আছে, সেখানে প্রিন্সিপাল ক্লজ আছে, মেইনলি প্রিন্সিপাল ক্লজগুলো সাবজেক্ট হচ্ছে, এবং সেখানে তুমি বুঝতে পারবে এই প্রিন্সিপাল ক্লজগুলো তোমাকে মেইন আইডিয়াটা কিন্তু দেবে। মানে প্রিন্সিপাল ক্লজগুলো তোমাকে মেইন আইডিয়া দেবে এবং তারপর যে সাবঅর্ডিনেট ক্লজগুলো আমরা লিখবো সেটা কি হবে, সেই আইডিয়াটার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন আমরা লিখবো। সুতরাং তোমার এক্সট্রা ইনফরমেশন দরকার নেই, তোমার মেইন আইডিয়াটা ওখান থেকে নেবে। সো প্রিন্সিপাল ক্লজটা তোমার কাছে কিন্তু ইম্পর্টেন্ট হবে। এবং যখন তুমি প্রিন্সিপাল ক্লজগুলো পেয়ে যাবে তখন তুমি সেগুলোকে কি করবে, খুব ব্রিফলি সেগুলোকে তুমি লিখে রাখবে, খুব সংক্ষেপে তুমি সেগুলোকে লিখবে এবং একটা কোহেরেন্ট ওয়েতে, মানে পরপর সুন্দর করে লজিক্যালি তুমি সেই জিনিসগুলোকে পরপর লিখবে। এক্সপ্রেস দি আইডিয়া অফ দি অরিজিনাল প্যাসেজ ইন সিরিয়াল অর্ডার, যেটা অনেক সময় এটা নিয়ে একটু কনফিউশন আছে যে আমি যে প্যাসেজে যেরকম সিরিয়াল মেনটেন করে সেন্টেন্সগুলো লেখা হয়েছে, একটার পর একটা বিষয় আসছে, আমি কি সেই সিরিয়ালটা মেনটেন করি আমার আনসার ফলো করব, নাকি আমি নিজের মতো পুরো ব্যাপারটা বুঝে নিয়ে আমি লিখবো এবং সেখানে কোনো আইডিয়া মানে সিরিয়াল ফলো করব না। সেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, তুমি তোমার মতো করে লিখতেই পারো, সিরিয়াল মেনটেন তোমাকে করতে হবে এমন কোনো কথা নেই। বাট পুরো ব্যাপারটা যেন লজিক্যালি একটা কোহেরেন্ট ওয়েতে তুমি লিখতে পারো, একটা পর একটা কিন্তু সঙ্গতি থাকে, ঠিক আছে, খাপছাড়া ভাবে যেন তুমি বিষয়টাকে না প্রেজেন্ট করো, মানে পুরো ব্যাপারটা পড়লে যেন একটা কমপ্লিট পিকচার এক্সামিনারের কাছে ফুটে ওঠে। এরপরে যেটা কোথাও বলা থাকে না, বাট তোমাকে এটা বুঝতে হয় যে প্রেসিটা ইউজুয়ালি যত ওয়ার্ড দেওয়া থাকে সেই ওয়ার্ডের 1/3 ওয়ার্ডের মধ্যে তোমাকে প্রেসিটা লিখতে হয়। যদি ধরো সেখানে 60 ওয়ার্ডসের কোনো প্যাসেজ আসছে তাহলে তোমাকে কি করতে হবে, 20 ওয়ার্ডসের মধ্যে সেই প্রেসিটা লিখতে হবে, 20 ওয়ার্ডসের মধ্যে সে প্রেসিটা লিখতে হবে। হয়তো 150 ওয়ার্ডস আছে, তোমাকে তাহলে 50 ওয়ার্ডসের মধ্যে প্রেসিটা লিখতে হবে, ঠিক আছে। এইটা কিন্তু তোমাকে করতে হবে, মানে প্রেসিটা তোমাকে শর্ট করতে হবে এবং প্রেসে শর্ট করার একটা নিয়ম যেটা মানে ইউজুয়ালি সবাই বলে থাকে 1/3 করতে, বাট তোমার কোয়েশ্চেনে কোথাও লেখা থাকবে না। ওকে, সো তোমায় 1/3 এই প্যাটার্নটা ফলো করে তত শব্দের মধ্যেই তোমাকে কিন্তু প্রেসিটা কমপ্লিট লিখতে হবে। এরপরে তোমাকে দেখতে হবে যে তুমি যেন নিজস্ব মতামত, তুমি নিজে কি ফিল করছো, কি চিন্তা ভাবনা করছো, কিংবা প্রেসিতে যেটা নেই সেটা যেন তুমি না লিখে ফেলো। তোমাকে অবশ্যই প্রেসিতে যা লেখা আছে তার মধ্যেই সেই বিষয়গুলো লিখতে হবে। নিজস্ব মতামত, পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল বায়াসনেস কিংবা প্রেসির বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসলাম ইনফরমেশন, সেগুলো লেখা একদমই যাবে না।
এরপরে যেটা আছে যে তোমাকে কি করতে হবে, এক্সক্লামেশন যদি থাকে, স্যালুটেশন যদি থাকে, সম্ভাষণ করছো, এক্সক্লামেশন করছো, খুব উচ্ছ্বাস প্রকাশ করছো, কিংবা কোনো মেটাফরিক্যাল ওয়ার্ডস, মানে এমন কিছু বড় বড় ওয়ার্ডস থাকে যে ওয়ার্ডসগুলো খুব কাব্য করে লেখা থাকে, এবং সেখানে একটা জিনিস বোঝানো হচ্ছে, বলা হচ্ছে একটা জিনিস কিন্তু বোঝানো হচ্ছে আর একটা জিনিস, এইরকম যে মেটাফরিক্যাল ওয়ার্ডসগুলো, কিংবা ডাইরেক্ট স্পিচ, যেটা ন্যারেশনে যে ডাইরেক্ট স্পিচে কথা বলা সেগুলো, কিংবা পোয়েটিক কোনো এক্সপ্রেশন, কাব্যিক কোনো এক্সপ্রেশন, কিংবা ইডিওম্যাটিক কোনো এক্সপ্রেশন, কোনো ইডিয়ামস বা বাগধারা বা প্রভাব ইউজ করা হয়েছে, বা কোনো এক্সাম্পলস দেওয়া হয়েছে, কোনো উদাহরণ দেওয়া হয়েছে, কিংবা ফিগার অফ স্পিচ, কোনো রেটরিক্যাল কথাবার্তা, খুব সুন্দর করে বড় বড় সেন্টেন্স বলা হচ্ছে, খুব সুন্দর কাব্য করা হচ্ছে, হ্যাঁ মানে ধরো একটা কোনো ছোট একটা ওয়ার্ডকে ডেসক্রাইব করতে একটা পুরো গোটা লাইন ইউজ করা হয়েছে। তোমাকে কিন্তু সেই সমস্ত কিছু একদম অ্যাভয়েড করতে হবে। তোমাকে বুঝতে হবে কোনটা তোমার কাছে এসেনশিয়ালস, কোনটা নন এসেনশিয়ালস, মানে কোনটা তোমার দরকার, কোনটা দরকার নয়। এই জিনিসগুলো কমপ্লিটলি তুমি অ্যাভয়েড করবে। কোনো রকম এক্সাম্পলস, কোনো রকম ইডিওম্যাটিক এক্সপ্রেশনস, কোনো রকম মেটাফরিক্যাল ওয়ার্ডস, বড় বড় শব্দ, ডাইরেক্ট স্পিচ, যদি কেউ কোনো উক্তি বলেছে যেটা কোটেশনের মধ্যে আছে, এগুলো একদম ইউজ করা যাবে না। তুমি সেই কোটেশনটাকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করে বলতে পারো যদি সেটা খুব ইম্পর্টেন্ট হয় প্যাসেজের তুলনায়, প্যাসেজের জন্য, বাট তুমি ডিরেক্টলি সেগুলো বলতে পারবে না। এরপরে তোমাকে দেখতে হবে যে তুমি যাতে রিপিট না করো, মানে কোনো একটা কথা তুমি বারবার বলে যাচ্ছ, এটা যেন কখনোই না হয়। এবং তোমার প্রেসিটা কিন্তু কী হতে হবে, কনসাইজ হতে হবে, খুব সংক্ষিপ্ত হতে হবে, একদম কম্প্যাক্ট হতে হবে, সেলফ কন্টেন্ট হতে হবে, যা বলার ওর মধ্যে পুরোটা থাকবে, এবং রিটেন ইন ওয়ান্স ওন ল্যাঙ্গুয়েজ, তোমার নিজের ভাষায় কিন্তু সেই প্রেসিটা লিখতে হবে, এবং সেখানে একটাই মাত্র প্যারাগ্রাফ থাকবে, একটাই প্যারাগ্রাফে ইউজুয়ালি তোমাকে তোমার উত্তরটা লিখতে হবে। তুমি কিন্তু ওখানে 2-3টে প্যারাগ্রাফ করতে পারবে না। এরপরে তোমাকে দেখতে হবে যদি কোথাও কোনো অ্যাডভাইস দেওয়া আছে এবং সেটা ধরো সেকেন্ড পার্সনে দেওয়া আছে, মানে সেকেন্ড পার্সন মানে ইউ, তাই তো, ইউতে দেওয়া আছে, ধরো ইউ শুড নট ডু দিস, কিংবা ইউ শুড ওবে ইউর এল্ডার্স, এরকম কোনো উপদেশমূলক কথা বলা আছে, তখন তোমাকে সেখানে ফার্স্ট পার্সন কিংবা থার্ড পার্সন ইউজ করতে হবে। মানে উই শুড ওবে আওয়ার এল্ডার্স, কিংবা ওয়ান শুড ওবে আওয়ার এল্ডার্স, মানে ইউ শুড ওবে ইউর এল্ডার্স, এটা তো সেকেন্ড পার্সন হয়ে গেল। তো সেকেন্ড পার্সনে যে উপদেশটা দেওয়া হচ্ছে এটা কিন্তু সেকেন্ড পার্সনে রাখা যাবে না, সেটা হয় থার্ড পার্সন, মানে হি শুড কিংবা শি শুড, ঠিক আছে, কিংবা ওয়ান শুড এরকম করতে হবে, নয়তো ফার্স্ট পার্সন উই শুড এরকমভাবে কিন্তু তোমায় লিখতে হবে। ইফ ইট ইজ রিটেন ইন ফার্স্ট পার্সন, যদি ফার্স্ট পার্সনে লেখা আছে তাহলে তোমাকে সেখানে রাইটার কিংবা অথর এই কথাটা দিয়ে শুরু করতে হবে, এবং সেটা অবশ্যই থার্ড পার্সনে লিখতে হবে। থার্ড পার্সন মানে হি কিংবা শি এরকম, কিংবা ইট এরকমভাবে কিন্তু তোমাকে প্যাসেজটা লিখতে হবে, এই ন্যারেটিভে তোমাকে লিখতে হবে। ফার্স্ট পার্সনে যদি লেখা থাকে তাহলে ফার্স্ট পার্সন ইউজ করা যাবে না, সেখানে হি কিংবা শি এই ধরনের থার্ড পার্সন নিয়ে আসতে হবে, এবং রাইটার কিংবা অথর এই অ্যাড্রেসটা তুমি করতে পারো। দ্য রাইটার ইজ এক্সপ্রেসিং দিস ভিউ, কিংবা দ্য রাইটার সেজ দিস, এরকমভাবে তুমি বলতে পারো, বা অথর এরকমভাবে তুমি শুরুতে মেনশন করতে পারো। এবং সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল টু ইয়োর আনসার, এবং তুমি যে প্রেসিটা লিখছো সেই প্রেসির কিন্তু একটা উপযুক্ত টাইটেল তোমাকে দিতে হবে, এবং পরীক্ষাতে টাইটেলের জন্য কিন্তু এক্সট্রা মার্ক থাকে, এক্সট্রা মার্কস কিন্তু থাকে টাইটেলের জন্য। সো তোমাকে এই যে ইনস্ট্রাকশনগুলো আছে মেনলি এগুলো একটু ফলো করলেই কিন্তু তুমি খুব ইজিলি, খুব ভালো করে কোনো কোনো প্যাসেজকে কি করে শর্ট করতে হবে, সামারি করতে হবে সেটা পেরে যাবে, আই হোপ। এবার আমরা একটা এক্সাম্পলস দেখব, এবং এক্সাম্পলস থ্রু দিয়ে আমরা দেখব কিভাবে ইনস্ট্রাকশনগুলো ফলো করে আমরা কত সহজে একটা প্যাসেজের প্রেসি রাইটিং করতে পারি। এখানে যে প্যাসেজটা আমি নিয়েছি সেই প্যাসেজটি এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে, পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এই প্রেসিটা এসেছিল। প্রেসিটাতে 129 ওয়ার্ডস আছে, তো তার মানে তোমাকে অ্যাপ্রক্সিমেটলি 40 ওয়ার্ডসের মধ্যে 40 to 45 ওয়ার্ডসের মধ্যে তোমাকে কিন্তু প্রেসিটা লিখতে হবে। মানে একদম নয় কি 40 ওয়ার্ডস হবে, 40 থেকে 41 হয়ে গেলে ভুল হয়ে যাবে, 40 to 45 রাফলি এই ওয়ার্ডসের মধ্যে তোমাকে প্রেসিটা লিখতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা প্যাসেজটা পড়ব, ওকে, এবং বোঝার চেষ্টা করব প্যাসেজটা কি নিয়ে বলার চেষ্টা করছে। No one can deny the importance of history in our civilization. বলছে কেউ ডিনাই করতে পারবে না দ্য ইম্পর্টেন্স অফ আর সিভিলাইজেশন, দ্য ইম্পর্টেন্স অফ আর সিভিলাইজেশন, আমাদের যে এই সভ্যতা, আমাদের যে সিভিলাইজেশন,
তাতে ইতিহাসের কি ভূমিকা সেটা কিন্তু কেউ ডিনাই করতে পারবে না। নো স্টাডি অফ প্রেজেন্ট ইজ কমপ্লিট উইদাউট আ রেফারেন্স টু দি পাস্ট। বলছে বর্তমানে কোনো স্টাডি কিন্তু কমপ্লিট নয় অতীতের কোনো রেফারেন্স ছাড়া, মানে বর্তমানে কোনো কথা অবশ্যই অতীতের কথা না বললে কিন্তু সেটা কমপ্লিট হচ্ছে না। If we go to history for a mere catalogue of facts and a record of annals and dates, we will be mistaken. But যদি আমরা ইতিহাসকে মনে করি যে এটা শুধুমাত্র কিছু ফ্যাক্টস, কিছু তথ্য দেওয়া রয়েছে, কিংবা কোনো ঘটনার রেকর্ড রয়েছে, কবে কোন ঘটনা ঘটেছিল, ঠিক আছে, ডেট মেনশন করে, ইয়ার মেনশন করে সেগুলো বলা আছে, তাহলে কিন্তু উই উইল বি মিস্টেকেন, আমরা ভুল করব। মানে ইতিহাস কিন্তু শুধুমাত্রই ফ্যাক্টস অ্যান্ড ডেটস অ্যান্ড ইয়ার্স এরকম কিন্তু নয়। we will only know the surface reality। এটা এরকম যদি আমরা করি তাহলে কিন্তু শুধুমাত্র বাইরের যে সত্যিটা, সারফেস রিয়ালিটি, ওপরকার যে সত্যি, সেটা আমরা বুঝতে পারবো। ভেতরের যে ঘটনাগুলো, ইতিহাসের যে আসল মানে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। The proper study of history lies in the relation of the past with the present। এবং ইতিহাসের যদি আমরা আসল পড়াশোনা করতে চাই, প্রপার স্টাডি, সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে বর্তমানের সাথে তার একটা কিন্তু যোগাযোগ আছে, অতীতের সাথে বর্তমানের একটা কানেকশন আছে। হাউ দি প্রেজেন্ট রিলেটস টু দি পাস্ট, কিভাবে প্রেজেন্টের সাথে পাস্টের সম্পর্ক আছে, অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড ইন দি পাস্ট হ্যাজ এ প্রোফাউন্ড কানেকশন উইথ দি প্রেজেন্ট। এবং অতীতকালে যা ঘটনা ঘটেছিল, হ্যাপেন্ড ইন দি পাস্ট, অতীতকালে যা ঘটনা ঘটেছিল তার কিন্তু একটা প্রোফাউন্ড কানেকশন আছে, খুব বড় একটা সম্পর্ক আছে বর্তমানের সাথে। মানে এটাই বলার চেষ্টা করা হচ্ছে বর্তমানে কোনো ঘটনায় কিন্তু আইসোলেটেড নয়, বিচ্ছিন্ন নয়, বিক্ষিপ্ত নয়, অতীতের সাথে তার একটা কানেকশন রয়েছে। It is from history that we come to learn how misfortunes could have been avoided or how people could take lessons from good things। এটা কিন্তু ইতিহাস থেকেই আমরা জানতে পারি যে কাম টু লার্ন, আমরা শিখেছি যে হাউ মিসফরচুনস, দুর্ভাগ্যগুলো কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি, দুর্ভাগ্যজনক ঘটনা আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি, ও হাউ পিপল কুড টেক লেসন্স ফ্রম গুড থিংস, কিংবা মানুষ ভালো যে ঘটনাগুলো ঘটেছে সেখান থেকে ভালো লেসন্স নিতে পারে, ভালো একটা শিক্ষা নিতে পারে। Such knowledge would surely help in the progress of civilization। এবং এই যে জ্ঞান, এই যে নলেজ, এটা যদি আমরা একবার জানতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের হেল্প করবে কিসে? প্রগ্রেস অফ সিভিলাইজেশন, আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে। দ্য রিয়েল আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্ট্রি লাইজ ইন দিস। এবং ইতিহাসের সত্যিকারের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু এর মধ্যেই রয়েছে। দ্য রিয়েল আন্ডারস্ট্যান্ডিং, ভালো করে যে বোঝা, ইতিহাসটাকে উপলব্ধি করা, সেটা কিন্তু এর মাধ্যমেই আমরা খুঁজে পাবো। এটা হলো আমাদের পুরো প্যাসেজ, যেখানে আমরা প্যাসেজটা পড়লাম এবং প্যাসেজটা পড়ে আমরা একটু তো বুঝতে পেরেছি প্যাসেজটা কী নিয়ে বলছে। ইয়েস, প্যাসেজটা দেখো প্রথম লাইনে লেখা আছে ইম্পর্টেন্স অফ হিস্ট্রি ইন আওয়ার সিভিলাইজেশন নিয়ে বলছে। ইম্পর্টেন্স অফ হিস্ট্রি, ইতিহাসের মূল্য কী, ইম্পর্টেন্সটা, গুরুত্বটা কি আমাদের সিভিলাইজেশনে। এটা একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স। যখন ইম্পর্টেন্ট সেন্টেন্সটা দেখলে তখন তোমরা তার তলায় একটা পেন্সিল দিয়ে দাগ দিতে পারো, আন্ডারলাইন করতে পারো। ওকে, এরপরে বলছে আমরা দেখতে পাচ্ছি যে স্টাডি অফ প্রেজেন্ট, বর্তমানের যে স্টাডি সেটা ইজ কমপ্লিট উইদাউট নট কমপ্লিট উইদাউট এ রেফারেন্স টু দি পাস্ট। বলছে বর্তমানের কোনো স্টাডি অবশ্যই অতীতের রেফারেন্স ছাড়া কমপ্লিট নয়। এটা একটা আমরা বলতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা জায়গায় রয়েছে, পরে যেটা রয়েছে ক্যাটালগস অফ ফ্যাক্টস, রেকর্ডস, এগুলো কিন্তু এক্সাম্পলস, এগুলো কিন্তু আমাদের দরকার নেই, এগুলোকে তোমায় ছাঁটতে হবে, এগুলো তুমি লিখতে পারবে না। এরপর যেটা বলছে সারফেস রিয়ালিটি, এটাও কিন্তু আমাদের দরকার নেই। কিন্তু তারপরে যেটা বলছে দ্য প্রপার স্টাডি অফ হিস্ট্রি লাইজ ইন দি রিলেশন অফ পাস্ট উইথ দি প্রেজেন্ট। এই যে অতীতের সাথে বর্তমানে যে কানেকশন, সেটা কিন্তু তোমার দরকার, এই লাইনটা তোমার কাজে লাগবে। এরপরে বলছে হাউ দ্য প্রেজেন্ট রিলেটস টু পাস্ট, একই জিনিস, অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড ইন দি পাস্ট, এই যে অতীতে যেটা ঘটেছে, হ্যাপেন ইন দি পাস্ট হ্যাজ আ প্রোফাউন্ড কানেকশন উইথ দি প্রেজেন্ট, এইটা আমাদের দরকার। আমি যে আন্ডারলাইন করছি যে পোর্শনগুলো, সেইগুলো কিন্তু আমাদের দরকার হবে মেন প্যাসেজটা লেখার জন্য। ওকে, ইট ইজ ফ্রম হিস্ট্রি দ্যাট ইউ কাম টু নো হাউ মিসফরচুনস, এইটা কিন্তু এক্সাম্পলস বলা হচ্ছে,
এক্সাম্পলস এগুলো কিন্তু তোমার লেখার দরকার নেই, ঠিক আছে, এগুলোকে তুমি অ্যাভয়েড করতে পারো। কিন্তু পরে যেটা আছে যে নলেজ উড শিওরলি হেল্প ইন প্রগ্রেস অফ সিভিলাইজেশন, সাচ নলেজ, এই যে নলেজটা বলতে এইখানে যে কথাগুলো বলা হয়েছে মিসফরচুন, এই কথাগুলো তুমি একটু দেখতে পারো, কারণ তোমাকে এই কি মানে লেসেন্স নেবে সেটা তুমি লিখবে না, বাট এই নলেজের কথাটা তুমি লিখবে। সুতরাং এই নলেজ উড শিওরলি হেল্প ইন দি প্রগ্রেস অফ দ্য সিভিলাইজেশন, এই লাইনটা আমাদের দরকার, এবং দ্য রিয়েল আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্ট্রি লাইজ ইন দিস, এই লাইনটাও আমাদের দরকার আছে আমাদের প্যাসেজটা লেখার ক্ষেত্রে। তাহলে আমরা যে লাইনগুলোকে আন্ডারলাইন করলাম এইগুলোই কিন্তু আমাদের দরকার হবে আমাদের প্রেসিটা লেখার ক্ষেত্রে। এবার এই জিনিসগুলোকে আমি এখানে একের পর এক নাম্বার দিয়ে সাম আপ করেছি, এবং এখান থেকে আমি তৈরি করার চেষ্টা করব কিভাবে আমি প্রেসিটা লিখব। দেখো অনেকে আছে গ্রিড তৈরি করে, মানে তুমি একটা এরকম বক্স করবে এবং সেখানে হয়তো এরকম বক্স করবে, করার পরে তুমি সেখানে 40টা বক্স করলে, কারণ 40টা ওয়ার্ডসের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। এবার তুমি যে প্রেসিটা লিখবে সেখানে তুমি কি করতে পারো, প্রত্যেকটা বক্সে একটা একটা করে লেটার লিখে তুমি একটা করে কমপ্লিট সেন্টেন্স তৈরি করে দেখতে পারো যে কতগুলো শব্দ হচ্ছে, তোমার গুনতে সুবিধা হবে, তোমার বুঝতেও সুবিধা হবে। বাট আমি বলবো এরকম গ্রিড না করো, তোমরা যদি এরকমভাবে শুধু আন্ডারলাইন করো বিষয়টাকে, তাহলেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে এক্স্যাক্টলি তোমাকে কোন কোন পয়েন্ট নিয়ে তোমাকে প্রেসিটা লিখতে হবে, তুমি যদি একবার আন্ডারলাইন করতে পারো মেইন টপিকগুলো, ঠিক আছে। তাহলে আমি যে প্রথমে লিখবো, যেটা আমার লেখা উচিত বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে এখানে দেখেছি ইম্পর্টেন্স অফ হিস্ট্রি ইন আওয়ার সিভিলাইজেশন, আমাদের সভ্যতা ইতিহাসের গুরুত্ব, এবং দেখতে পাচ্ছি আর একটা কথা আছে প্রগ্রেস অফ সিভিলাইজেশন। এই যে প্রগ্রেস অফ সিভিলাইজেশন, এই দুটো কথা আছে কিন্তু, তাহলে আমি এই দুটো সেন্টেন্সকে কিন্তু একসাথে নিয়ে লিখতে পারি, এই দুটো সেন্টেন্সকে আমি একসাথে লিখতে পারি। এবং তারপরে যেটা বলা আছে যে প্রেজেন্ট স্টাডিটা ইনকমপ্লিট, এটা একটা লিখতে পারি। এবং তারপর যেটা বলা হচ্ছে রিলেশন অফ দি পাস্ট উইথ দি প্রেজেন্ট, যেটা আগে হয়ে গেছে তার প্রোফাউন্ড কানেকশন আছে, যে মিসফরচুনসগুলো হয়েছে, এই পুরো বিষয়টাকে নিয়ে একসাথে লিখতে পারি। এই পুরো জিনিসটা কিন্তু একই কথা বলছে, মানে প্রথমে আমরা ইম্পর্টেন্স অফ হিস্ট্রি এটা লিখতে পারি এবং প্রগ্রেস অফ সিভিলাইজেশন দুটোকে একসাথে করে দিয়ে তারপর এই ইনকমপ্লিটটা লিখতে পারি, যে প্রেজেন্টে স্টাডি পাস্টকে ছাড়া ইনকমপ্লিট, তারপর পাস্টের সাথে প্রেজেন্টে যে রিলেশনশিপটা ছিল সেটাকে একটা সেন্টেন্সে লিখতে পারি, এবং এভাবেই কিন্তু আমাদের প্রেসিটা আমরা কমপ্লিট করতে পারি এবং রিয়েল আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে সেটা দিয়ে কনক্লুশন করতে পারি। তবে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, এখান থেকে প্রপার ওয়ার্ডিং কিন্তু তুমি তুলতে পারবে না, কমপ্লিট সেন্টেন্স তুমি তুলতে পারবে না। দেখো কিছু কিছু শব্দ না, সিভিলাইজেশন শব্দটাকে তুমি রিপ্লেস করতে পারবে না, ঠিক আছে। তুমি কি করতে পারো, তুমি অনেক সময় আমরা দেখতে পাই এক্স্যাক্ট শব্দ মাথায় না আসলে আমরা সিনোনিম লিখতে পারি, সিনোনিম লিখে আমরা কমপ্লিট করতে পারি প্যাসেজটাকে, তাতে কোনো ভুল নেই। বাট তুমি চেষ্টা করো পুরো সেন্টেন্স এটা যেন তুমি কপি না করো, পুরো সেন্টেন্স তুমি কখনোই কপি করবে না। একটা দুটো ওয়ার্ড তুমি কপি করতে পারো বা একটা দুটো ফ্রেজও তুমি নিতে পারো বড় জোর, কিন্তু তুমি কখনোই লাইন বাই লাইন হুবহু কপি করবে না, ওকে। এরপরে দেখো আমি যেটা লিখেছি যে দ্য নলেজ অফ হিস্ট্রি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট, কিংবা তুমি লিখতে পারো আ সিগনিফিকেন্ট রোল ইন দি প্রগ্রেস অর ডেভেলপমেন্ট। তুমি প্রগ্রেসটা যেহেতু ওখানে প্যাসেজে ছিল তুমি নাও লিখতে পারো, তুমি ডেভেলপমেন্ট লিখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, অফ আর সিভিলাইজেশন। তাহলে ফার্স্ট সেন্টেন্স যেটা আমরা লিখলাম, দি নলেজ অফ হিস্ট্রি, ইতিহাসের যে নলেজটা সেটা কি করে প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল কিংবা আ সিগনিফিক্যান্ট রোল, খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কিসে ভূমিকা পালন করে? ইন দি ডেভেলপমেন্ট অফ আর সিভিলাইজেশন, ইন দি ডেভেলপমেন্ট অফ আর সিভিলাইজেশন, আমাদের সভ্যতার যে উন্নতি, সভ্যতার যে ক্রমবিবর্ধমান, তাতে কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে লিখেছি দ্য স্টাডি অফ প্রেজেন্ট ইজ ইনকমপ্লিট উইদাউট দি পাস্ট রেফারেন্সেস। এই যে স্টাডি অফ প্রেজেন্টের যে স্টাডিটা সেটা ইনকমপ্লিট উইদাউট দি পাস্ট রেফারেন্স, অতীতের রেফারেন্স ছাড়া কমপ্লিট হচ্ছে না। এবং হুইচ, এই যে রেফারেন্সগুলো সেটা কি হচ্ছে, হুইচ হ্যাভ আ ডাইরেক্ট বেয়ারিং অন দি কোর্স অফ দি প্রেজেন্ট অ্যাকশন, এবং অতীতের এই ঘটনাগুলোর যে রেফারেন্সগুলো আমি বলছি সে রেফারেন্সগুলো একটা ডাইরেক্ট বেয়ারিং আছে, ডাইরেক্ট একটা প্রভাব আছে, ডাইরেক্ট একটা ইনফ্লুয়েন্স আছে কার ওপরে, অন দি কোর্স অফ দি প্রেজেন্ট অ্যাকশন, আমাদের বর্তমান অ্যাকশনের ওপরে কিন্তু এটার একটা ভূমিকা রয়েছে, এটার একটা ইনফ্লুয়েন্স দেখতে পাই। দিস শেপস, এবং এটাই কিন্তু তৈরি করে, দিস শেপস দি অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্ট্রি, এবং এটাই তৈরি করে ইতিহাসের প্রকৃত যে আন্ডারস্ট্যান্ডিংটা, যে জ্ঞানটা বা যে আমরা বুঝতে পারি, এটাই কিন্তু আমাদের রিয়ালাইজেশনটাকে কমপ্লিট করে। তুমি এখানে অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এইটা না বলে তুমি দিস শেপস দি রিয়ালাইজেশন বলতে পারো,
তুমি কিন্তু এখানে রিয়ালাইজেশন কথাটাও বলতে পারো, রিয়ালাইজেশন অফ হিস্ট্রি এটাও বলতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হয়তো অনেকের মনে হতে পারে যে আন্ডারস্ট্যান্ডিং শব্দটা ওখানে ছিল বলে ইউজ করবে না, একটা দুটো শব্দ তুমি প্যাসেজ থেকে ইউজ করতেই পারো, কোনো অসুবিধা হয় না, বাট তুমি পুরো সেন্টেন্স কপি করতে পারবে না, ঠিক আছে। তো অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় আমরা রিয়ালাইজেশন কথাটা বলতে পারি, ঠিক আছে। রিয়ালাইজেশনটা আন্ডারস্ট্যান্ডিংয়ের থেকেও আরও ডিপ, আরও বেশি গভীর, তখন আমরা রিয়ালাইজ করি, ঠিক আছে। এবং এরকমভাবে তোমরা প্যাসেজটা করবে, যেটা দেখো 43 ওয়ার্ডসের মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করেছি। যদি তুমি এখানে অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের বদলে রিয়ালাইজেশন লেখো, তাহলে কিন্তু একটা শব্দ কমে গেল, 42 ওয়ার্ডস হয়ে গেল, ঠিক আছে। তো এইরকমভাবে তোমরা প্রথমে প্যাসেজটা খুব ভালো মতো পড়বে, পড়ে বোঝার চেষ্টা করবে কোন বিষয়ের উপর প্যাসেজটা লেখা হয়েছে, এবং তারপর প্যাসেজটা থেকে মেন সেন্টেন্সগুলো যেগুলো তোমার মনে হচ্ছে এগুলো ভাইটাল রোল প্লে করছে সেন্টেন্সে, এই প্যাসেজে, সেই সেন্টেন্সগুলোকে তুমি আন্ডারলাইন করবে, এবং তারপর সেই সেন্টেন্সগুলোকে তুমি নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। কিছু ওয়ার্ড তুমি প্যাসেজ থেকে নিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, বাট পুরো সেন্টেন্স হুবহু কপি করবে না, কপি পেস্ট করবে না, ওকে? তাহলে সেটা কিন্তু প্রচণ্ডভাবে ডিসক্রেডিট হবে। এবং তুমি চেষ্টা করবে কোনো রকম এক্সাম্পলস, কোনো রকম বড় বড় শব্দ, বা তুমি কাব্যিক কোনো শব্দ বা একটা শব্দকে ডেসক্রাইব করতে গিয়ে দুটো সেন্টেন্স দরকার হয়ে গেছে, সেই দুটো সেন্টেন্স তুমি লিখবে না, সেই দুটো সেন্টেন্সকে একটা ওয়ার্ডে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। তো এইরকম, যেমন ধর একটা এক্সাম্পল দিচ্ছি, যেখানে হয়তো বললো যে দেয়ার ওয়্যার মেন হু আর নট ম্যারিড, এরকম একটা সেন্টেন্স লেখা আছে, সেখানে বেশ কিছু পুরুষ ছিল যারা তখনও বিয়ে করেনি। তুমি এই পুরো সেন্টেন্সটাকে একটা ছোট ওয়ার্ড লিখতে পারো, ব্যাচেলার বলে। এরকমভাবে কি করতে হবে, তোমাকে শর্ট করতে হবে বুদ্ধি করে, যদি তেমন কোনো সেন্টেন্স থাকে যেখানে তুমি ওয়ান ওয়ার্ড ইউজ করতে পারবে, ঠিক আছে। আশা করি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। আজকে প্রথম ক্লাস ছিল, আই হোপ আজকে ক্লাস এক্সাম্পলটা তোমাদের কঠিন ছিল না। এরপর আস্তে আস্তে আমরা আরও বেশি অ্যাডভান্সড প্রেসি রাইটিং করব, আর আমি আশা করব তোমরা যত প্র্যাকটিস করবে এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে, তত তোমাদের আইডিয়াটা অনেক বেশি ক্লিয়ার হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।